কীর্তন করবেন তখন কোনো দিকেই মন থাকে না, মনটা যেন কোথায় চলে যায়, খুঁজেও পাওয়া যায় না, কারোর দিকে দেখতেও ইচ্ছা করে না। তখন চোখ বন্ধ করে এক মনে তাকে বাবাকে দেখে বাবাকে চিন্তা করে কীর্তন করে যাই আমরা। তো সেই জন্যই সাধনায় যদি মন বসতে হয় তার আগে কীর্তন করতেই হবে। কীর্তন না করলে মনকে স্থির রাখা যায় না। কীর্তন খুব উপকার। আর এই দিদি বললেন না সদায় ভক্তি, এই কীর্তনের দ্বারাই ভক্তি আসে। ভক্তি আনতে গেলে বাবাকে যদি পেতে হয় তাহলে সবাইকে 24 ঘন্টায় কীর্তন করতে হবে। তাহলে ঘুমবো না, কাজ করবো না, পড়াশোনা করবো না, স্কুলে যাব না, না ওই স্কুলেও যেতে হবে, পড়াশোনাও করতে হবে, রান্নাও করতে হবে, চাষের কাজও করতে হবে, অফিসেরও কাজ করতে, সবই কিছু করতে হবে। মনটাকে তার চরণে রাখতে হবে, খালি তার চরণ চিন্তা করে বাবা নামকে বললাম কীর্তন করে যাবে। যত কীর্তন করা যাবে তত তার উপকার হবে। কারণ আমরা নিঃশ্বাস প্রশ্বাস তো আমরা ইষ্টমন্ত্র বা ইষ্টমন্ত্র জপ করি, সেটা তো 24 ঘন্টা। তো বাবা একবার আমাকে জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ গো না তুমি 24 ঘন্টা ইষ্টমন্ত্র জপ করছো কিনা কেমন করে বুঝবে? আমি তো জানি না, বুঝতে পারি না। বলে কেন? তোমার বোঝা উচিত। কিরকম? তুমি যখন ঘুম থেকে উঠবে, তখন তোমার ইষ্টমন্ত্রটা কানে বাজবে, তখন তুমি বুঝে যাবে তুমি ঘুমালে কি যে কোনো কাজ করলে কি তোমার ইষ্টমন্ত্রটা অটোমেটিক ভাবে জপ করছে। যেমন ঘড়ি নিজের কাজ করে না, টিক 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 করেই থাকে, হ্যাঁ, ও যত কিছুই হোক না কেন ও নিজের কাজ নিজে করে। ঠিক সেই রকম আমাদের ভেতরে যে আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি তার মাধ্যমে মন্ত্রটা অটোমেটিক জপ হবে। সেটাকে আমাদের উপলব্ধি করতে হবে, সত্যি আমরা ঘুমিয়েও ইষ্টমন্ত্র জপ করছি কিনা, আমরা পড়াশোনা করতে করতেও ইষ্টমন্ত্র জপ করছি কিনা। পড়তে পড়তে কি নিঃশ্বাস বন্ধ হয়ে যায়? তাহলে তো মরেই যাবে, তাহলে পড়বে কি? তাই কি না? হ্যাঁ, কি বলছে মেয়েরা? তাহলে পড়াশোনা করো, যাই করো, যে মন্ত্রই শিখেছ সেই মন্ত্রটা নিজের নিঃশ্বাস প্রশ্বাসের সাথে জপ করবে, দেখবে তোমার মন আস্তে আস্তে স্ট্রং হবে, শক্ত হবে। কোনো বাধা বিপত্তি যাই আসুক না কেন সব মানে কি নিমেষে ফেলে দিয়ে তুমি এগিয়ে যেতে পারবে। আর যদি তোমার মনকে স্ট্রং না করো তাহলে সম্ভব না। তো যাই হোক, আমি আমার একটা, কেন আমাকে দাঁড়ালে সবাই বলে গল্প বলবেন, তা আমি একটা ছোট্ট গল্প বলছি, বাবার গল্প। আমার তখন পোস্টিং ছিল রাঁচিতে। তো আমি তখন রাঁচিতে নিয়ম ছিল বাবা সকালবেলায় অফিসে আসতেন পায়ে হেঁটে, বাবার গাড়ি ছিল, বাবার বাড়িটা ছিল এখানটা, আর এইভাবে ঘুরে ওখানে রাস্তা দিয়ে ঘুরে ওইখানটা অফিস, ঠিক বাবার পেছনে, কিন্তু বাবাকে যেতে হয় এইভাবে ঘুরে। তো বাবা সকালে অফিসে আসতেন, অফিসে কাজ করতেন, তারপরে ওখান থেকে হেঁটে বাবা জাগৃতি যেতেন। মাঝখানে আমার যে কিচেন ছিল, কখনো কখনো একটু উঁচু মেরে দেখতেন কিচেনে কি রান্না হয়েছে না হয়েছে জিজ্ঞেস করতেন। তারপরে আবার জাগৃতিতে যেতেন, ওখানে অফিসিয়ালি কাজগুলো করতেন, রিপোর্ট মার্জিরা আসতেন, তাদের হতো কি বলে পিসি হতো, প্রাইভেট কন্ট্রাক্ট হতো বাবার সাথে। তারপরে বাবা প্রবচন দিতেন, তারপরে বাবা আবার ফিরে এসে খাবার খেয়ে আবার বিকালে অফিসে আসতেন, দুবেলায় নিয়ে আসতেন। আর আমরা অনেক সুযোগ পেতাম বাবার কাছে বসার, বিশেষ করে বিকেল বেলা। তো একদিন বাবা আমাকে ডেকে বললেন, আমাদের অফিস সেক্রেটারি দাদাকে, প্রণান্দাকে বললেন, ওকে বলে দাও যে কালকে আমি ওর হোম আমি
এদিকে হোম চালাতাম বাবার কোয়ার্টারের ঠিক সামনের দিকটা, আর আমার স্কুল ছিল কোটরুতে স্টেশনের কাছে। তো আমার হোমকে ইন্সপেকশন করতে আসবেন বাবা। আমি যেই শুনলাম বাবা ইন্সপেকশন করতে আসবে, ভাবতে পারেন কি অবস্থা হয়? হ্যাঁ, বুকের মধ্যে ওই যে প্যালপিটেশন ডুম ডুম করছে, হাত পা কাটছে, বাবা আসবে আর বাবা ইন্সপেকশন করবে, ভাবাই যায় না। ঠিক আছে, যখন বাবা আসবে বলেছেন আসবে, আমার যতটুকু ক্ষমতা আমি বাড়ি ঘর পরিষ্কার করে সব সুন্দর করে রেখেছি। তারপরে বাবা আবার ডেকে, তখন ওখানকার রাঁচি স্কুলের প্রিন্সিপাল ছিলেন ধ্রুবা নামদার, ওনাকে বাবা বলে দিলেন তোমার স্কুল ইন্সপেকশন করবো আর করুণার হোম ইন্সপেকশন করবো। আগে আমার হোম করবেন, তারপরে উনি স্কুল করবেন। তো দাদাও ব্যবস্থা সব ঠিকঠাক করলেন। যাই হোক, তো আমি রেডি করে রেখেছি মেয়েদেরকে, হোমের ড্রেস পরিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু পরিষ্কার করে রেখেছি। এখানে কিছু শিক্ষণীয় আছে, তাই জন্য আমি গল্পটা বলছি। বাবা এলেন, বাবা একা আসেন না। শিব যেমন একা কোথাও যাননি, শিব তার গণকে নিয়ে চলতেন, ঠিক সেই রকম বাবা তার গণকে নিয়ে আসতেন। গণ মানে সব দাদারা থাকতো, ওসব কথা দিদিদেরও নিয়ে গেছেন। তো দাদাদেরকে নিয়ে গাড়ি নিয়ে হেঁটে আসতেন, তখন হেঁটে বাবা আসলেন, সাথে সাথে দাদারাও আসতেন। তো ঢুকতেই আমি বাবাকে বললাম, আগে নমস্কার করলাম, প্রণামকে আমাদের করতে আমি প্রণাম করে বাবাকে আস্তে করে দেখিয়ে দিলাম, বাবা এই ঘরটাতে এসে বসুন, এটা আমার অফিস, এখানে বসুন। তো বাবা ঢুকে বলে, আমি কি বসতে এসছি? আমি ইন্সপেকশন করতে এসেছি, আমি বসবো না, ইন্সপেকশন করবো। ইন্সপেকশন করে হয়তো খাতাপত্র দেখবে, করবেন। তো খাতা যাই হোক, হোমের রেজিস্টার, ক্যাশ বুক, এগুলো যেগুলো আমাদের দরকার সেগুলো আমরা রেখেছি। তো বাবা কী করলেন, বললেন না আমি আগে প্রতিটা রুম দেখব। তো একটা রুমে নিয়ে গেছি, তখনকার দিনে তার চেয়ার টেবিল ছিল না, সম্ভব না। তো আমরা কী করেছি, ইট বিছিয়ে কাঠ দিয়ে মেয়েদের, আমাদের হোমের বাচ্চাদের বই রেখে দিয়েছি সব। আর ওরা ওই দেওয়ালের দিকে সবাই পড়ে, চারটে দেওয়ালে ইট পাতা আছে, ওখানে ইটের করে টেবিল বানিয়েছি। আমরা মাঠে বসে ওই দেওয়ালের দিকে পড়ে, আর আমি মাঝখানে বসে ওরা পড়াটা আমাকে দেয়। তো বাবা আমি জিজ্ঞেস করছি এটা কি রুম? তার বলেছে স্টাডি রুম। আচ্ছা, পরের রুমে গেলেন, এটা কিসের রুম? আমরা বাচ্চারা শয়। তো বাচ্চাদের চৌকিগুলো এক লাইনে ছিল, আর একটা চৌকি আলাদা ছিল। তো বাবা বললেন এই চৌকিটা আমরা এখানে কে কে আলাদা শয়? আমার বাবা আমি। তুমি বাচ্চাদের সাথে বললেন হ্যাঁ, এইটাই নিয়ম, জেনে রাখবে। বাচ্চারা তো মায়ের সন্তানকে কি আলাদা করে? আর মায়েরা না, সন্তানদের সাথে থাকলে সন্তানরা ইনসিকিউর ফিল করে না। তারপরে রুমে গেলেন, এটা কিসের রুম? তাই বললাম বাবা এটা স্টোর রুম। করে খালি দেখলেন, পুরোটা দেখলেন, নাকটা করে রেখে গেট দিয়ে বেরিয়ে গেলেন। বেরিয়ে এসে বারান্দায় দাঁড়িয়ে বলছেন তোমার মেয়েরা স্নান করে কোথায়? তাই বললাম বাবা এই যে দরজাটা আছে ভেতর থেকে বাগান বাড়ি, ওখানে কুয়ো আছে, ওখানে স্নান করে। বাবা আস্তে আস্তে ধুতিটাকে উঠিয়ে পাটা বাড়িয়ে এমন করে দেখলেন, বলে ওইখানে? হ্যাঁ বাবা। ওইগুলো কি? বাগান, এই সাইডটা পুরো বাগান ছিল। তো বেগুন গাছে বেগুন হয়ে আছে, ফুলকপি হয়ে আছে, ধনে পাতা আছে, মূলো আছে, পালং শাক আছে শীতের দিন। দেখে বললেন বাহ বাহ, খুব ভালো। আচ্ছা আচ্ছা, ও যারা লঙ্কা গাছ? হ্যাঁ লঙ্কা গাছ। সব দেখলেন, দেখে টেকে এদিকে এসে দাঁড়িয়ে বিষ্ণুদেব দাদাকে বলছেন শোনো, তুমি এক্ষুনি ওদের ল্যাট্রিনটাকে ইন্সপেকশন করো, দেখে আসো। তাহলে এটা আমার কি ইন্সপেকশন? টয়লেটেও বলছে যাও দেখে আসো।
দাদা গেলেন, গিয়ে দেখলেন, দেখে বললেন বাবা পরিষ্কার আছে। তারপর তাদের কিচেন দেখে আসো, ইন্সপেকশন। কিচেনে গেলেন, গিয়ে দেখলো বাবা পরিষ্কার আছে। তবে ভাবছো যে আমি আবার টয়লেট ইন্সপেকশন, কিচেন ইন্সপেকশন কেন জানো? এইটাতে বোঝা যায় মানুষের চরিত্র কিরকম। যদি টয়লেট পরিষ্কার থাকে, কিচেন পরিষ্কার থাকে, তাহলে জানবে ওই পরিবারটা খুবই ভদ্র, খুবই ভালো। বিরাট জিনিস, বিরাট জ্ঞান। তারপরে উনি ওখান থেকে ফিরে এলেন। আমি আবার তার জন্য ডাবের জল কিছু খাবার দিলাম। আমি বললাম না আমি ইন্সপেকশন করতে এসেছি, আমি খেতে আসিনি। খেলেন না, কিছু না, সবাইকে নিয়ে চলে গেলেন। বাবা যেই চলে গেল, আমি ভাবলাম আহ কি আনন্দ, মানে ভাবাই গেলাম, বেঁচে গেলাম এই যাত্রা। বাবা তুমি কি কমেন্ট করে না, কিছু বললেন না, খুব ভালো হচ্ছে, গিয়ে রিল্যাক্স হয়ে গেলাম। বাবা চলে গেলেন, বেশিক্ষণ টাইম লাগেনি, কোথায় খুব সম্ভব হবে আধা ঘন্টাও নাই, 20-25 মিনিট হবে। ইতিমধ্যে রামরূপ দাদা দৌড়াতে দৌড়াতে এসছে, দিদি দিদি দিদি। আমরা কি হলো? বাবা আপনাকে ডাকছেন। বাবা এক্ষুনি আপনাকে ডাকছেন, চলুন অফিসে ডাকছে, এক্ষুনি যেতে হবে। সবাই এখানে বলেছেন এখনই? হ্যাঁ এখনই। হ্যাঁ এখনই চলুন, আমি যাচ্ছি। তাড়াতাড়ি করে দৌড়ে ছুটলাম অফিসে। অফিসে গিয়ে দেখি বাবা বসে আছেন অফিসের মধ্যে। প্রণাম লাগিয়ে বলে বাবা করোনা দিয়ে এসছে, লোকে ডাকো। আমাকে ডাকলো, সব সেন্ট্রাল ওয়ার্কারদের ডাকো, সবাইকে ডাকলো। দেখে বাবার যে চেহারা, মানে এখনো সেটা এখনো ভেতরের মধ্যে তরঙ্গ এনে দেন অদ্ভুত ভাবে। তো বাবার হুইল চেয়ার আছে, এইভাবে ঘুরে ঘুরে এইখান থেকে শুরু করে একজন জেনারেল সেক্রেটারি পর্যন্ত এইভাবে দেখলে আবার ঘুরে। তোমরা জানো আজকে আমি আনন্দ করুণার হোম ইন্সপেকশন করতে গেছি। আর ইন্সপেকশন করে আমি জিজ্ঞেস করলাম এই রুমটা কি? তো বললো বাবা স্টোর রুম। হারামজাদি। ইয়েস অরে জিগাও স্টোর রুম কাকে কয়? ইয়েস অরে জিগাও স্টোর রুম কাকে কয়? জিজ্ঞেস আমাকে জিজ্ঞেস হচ্ছে যে বলুন স্টোর রুম কাকে বলে? তাহলে হারামজাদিকে জিগাও ওর রুমে চাল ছিল, ডাল ছিল, তেল ছিল, মুখ ছিল, বলে যাচ্ছে কেন কিছু নাই, বুঝলে? রুমটা খালি, স্টোর রুমে জিনিস থাকবে, কিচ্ছু নাই, খালি ঘরটাকে বলছে স্টোর রুম। আমি কি করবো বাবা? 30টা বাচ্চা, রোজ সকালে যাই ধুবা, ওখান থেকে যা কালেকশন পাই যা আনি, তাতে কতগুলো জল মিশিয়ে ভাতের ওই তরকারি, বাগানের তরকারি দিয়ে আমি বানিয়ে ফুটিয়ে খাওয়া। আর কি মানে ও জানে না। প্রণবানন্দ এক্ষুনি সব মার্গীদের ডাকো, রাঁচিতে যত মার্গী আছে সবাইকে ডাকো। দাদারা বিপদে পড়ে গেল। এই সময় মার্গীদের ডাকলে কে আসবে? সব তো অফিসে, সব তো বিভিন্ন কাজে আছে, বড় মুশকিল। কাকে ডাকলে কে আসবে? কেউ তো আসবে না। খুব চিন্তায় পড়ে যাবে। তখন দাদারা আস্তে আস্তে বাইরে গিয়ে ওনাদের মধ্যে কি যেন একটা মিটিং হলো। আমি তো কাঠগোড়ায় দাঁড়িয়ে আছি, চোখটা মাথাটা নিচু করে, আর মনে মনে ভাবছি হে প্রভু বাঁচাও, তুমি বাঁচাও, আর কে বাঁচাবে? আমার কেউ নেই। যাই হোক, দাদারা একটু পরে ফিরে এসে বাবাকে বললেন বাবা এখন তো সবাই কাজে গেছে, এখন তো গেলে কাউকে ডাকতে পারবো না, আর অফিস থেকে ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যাবে, আর ওই সময় মুশকিল হবে কে আসবে কে আসবে না।
তার থেকে 2 দিন পরেই তো রবিবার। তো আমি খবর করে দিই আজকেই সবাইকে, রবিবারে সব মার্গীদের আসতে হবে। বাবা একবার করে তারপরে বললেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই হবে। তাহলে হলো যে রবিবার দিন সব মার্গীরা জাগৃতিতে আসবে। বাবা ওখানে ওনাদের সাথে কথা বলে। ঠিক রবিবার দিন এসে গেল, সব মার্গীরা যত যেখানে মার্গী আছে সবাইকে ডেকেছে, সবাই এসছে ঠিক টাইম পর। সবাই অফিসে এলেন, বলা হলো জাগৃতিতে যান, সবাই জাগৃতিতে গেছে। আমাকেও ডাকা হলো, আমিও এলাম। জাগৃতিতে বাবার রুমে ঢুকে দেখি এক সাইডে সব মার্গীরা বসে আছে, এক সাইডে সব দাদারা দাঁড়িয়ে রয়েছে, আর একটা জায়গা খালি। বলে আমাকে বলা হলো আপনি ওই জায়গাটায় দাঁড়ান। হ্যাঁ, আমি জেলখানার থেকে বেরিয়ে এখন কাঠগোড়াতে দাঁড়িয়েছি। কাঠগোড়া, আমি হচ্ছে কাঠগোড়ায় দাঁড়িয়ে আছি। আমার উপরে এখন বিচার হবে আমাকে নিয়ে। আমি ঠিক বুঝতে পারলাম না ব্যাপারটা কি। যাই হোক, দাঁড়াতে বললাম জিজ্ঞেস লাগবে, চুপচাপ দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। কি করবো, অন্যায় তো হয়েছে, স্বীকার তো করতেই হবে, দাঁড়িয়ে আছে। বাবা একই গল্প ওই মার্গীদের বললেন, জানো আমি আনন্দ করুণার চিলড্রেন্স হোম ইন্সপেকশন করতে গিয়েছিলাম। ওখানে একটা রুমকে দেখে আমি জিজ্ঞেস করলাম এই রুমটা কিসের? তো বলছে স্টোর রুম। হ্যাঁ আমি জানি স্টোর রুম কাকে কয় তাও জানে না বলে খুব বকলেন আমাকে, একদম খুব বকলেন। বাঁকা টাকার পর বলে এও জানে না স্টোর রুম কাকে বলে, আরও এরকম বকার পরে কি হলো, কিছু বাবা চুপ থাকলেন। তারপরে বাবা শুরু করলেন মার্গীদের বলার জন্য। বাবা সঙ্গে সঙ্গে ওইখানে উনি একটা কমিটি তৈরি করলেন। হরিশঙ্কর দাদাকে ডিস্ট্রিক্ট সেক্রেটারি, জানেন হরিশঙ্কর দা উনি হচ্ছেন একজন খুব বড় ভক্ত, মার্গী লাঠি ছিলেন। উনি এত ভক্ত ভাবতে পারবেন না। উনি যে স্কুটার চালান, স্কুটারে খালি বসতেন, স্কুটার ইলেকট্রিক কোনোদিন চালায়নি। বাবা বলে নাকি চালিয়ে নিয়ে যায়। উনি ওই মানে স্কুটারে বসে ভাবে এসে যেতেন, চোখ বন্ধ করে উনি পুরো রাত্রি ঘুরছেন এইভাবে। এত ভক্ত, সব কিছুতে বাবা ছাড়া কিছু বোঝে না। তো হরিশঙ্কর দাদাকে বাবা বললেন তুমি হবে ডিস্ট্রিক্ট সেক্রেটারি। তারপর ওখানে যারা মার্গীরা ছিলেন বাবা সবাইকে দিলেন, তুমি হবে ফাইন্যান্স সেক্রেটারি, তুমি হবে প্রচারক সেক্রেটারি, তুমি হবে, এইভাবে সবাইকে বিভিন্ন সেক্রেটারি বানিয়ে দিলেন। তারপরে বললেন তোমাদের কর্তব্য কি, দায়িত্ব কি। তোমাদের দায়িত্ব হচ্ছে, মার্গীদের দায়িত্ব হচ্ছে প্রথমে হোক মেয়েদের হোক, ছেলেদের হোক, দিদিদের অফিস, দাদাদের অফিস, তারপরে বাবার কোয়ার্টার। এইগুলোর কি আছে না আছে, কি খাচ্ছে না করছে, কি কিভাবে ওরা রয়েছে, সব তোমরা হচ্ছে গার্জিয়ান, তোমাদের উচিত এগুলো দেখা। তোমরা এসে বাবা এও বলে দিলেন 27-28 তারিখে এসে তোমরা সব দেখে টেকে যাবে, মাস শেষ হবে, তোমরা জিনিস এনে পৌঁছে দিবে, এগুলো তোমাদের কাজ। তখনই বাবা ওখানে সেক্রেটারি বানিয়ে দিলেন। তারপরে কি হবে জানেন, তারপরে বাবা বললেন হঠাৎ একটি মার্গী, সবাই ডিউটি পেয়ে গেল, খালি একটি মার্গী কোনো ডিউটি পায়নি। এছাড়া পড়ালেখা জানতো না, চাষি ছিল, তো কি সব ছিল, যাই হোক খুব গরিব ঘরের ছিল। ওর সঙ্গে সঙ্গে উঠে বললো বাবা आप तो मुझे कुछ ड्यूटी नहीं दिया, बाबा हमको भी कुछ ड्यूटी दीजिएगा। तो बोले ठीक है, बोला तुम क्या कर सकती हो, ऐसे ड्यूटी मिले। नहीं बाबा आपका कृपा, आप जो देंगे वही हम करेंगे। तो बाबा फट के बोलो तब तुम हो गए
वेजिटेबल कलेक्शन सेक्रेटरी। ठीक है, ये अच्छा लगेगा तुमको ये ड्यूटी? हाँ बाबा आप दिए हैं तो ये अच्छा नहीं लगे तो क्या हुआ, तुम ही हो गए वेजिटेबल कलेक्शन सेक्रेटरी। প্রতি সপ্তাহে সবজি কালেকশন করে দিদিদের দাদাদের অফিসে বাবা যেখানে তোমার হয় ও বেচারা যতদিন আমি ছিলাম ওখানে নয় আপ টু 2003 পর্যন্ত ও কালেকশন করেছে। 2002 পর্যন্ত রেগুলার কালেকশন করেছে। রেগুলার ওকে হোম যারই হোক না কান হোম হোম সে যার দিকে যান এখনো রাখি হোমে উনি দিতেন চলতে। তো আমার সাথে দেখা হয়েছিল 2002-এ জামালপুরে। তো দেখা হওয়ার পরে উনি আমাকে দৌড়িয়েছেন, নমস্কার বুড়ো হয়ে গেছে, তখন ইয়ং ছিলাম, বুড়ো হয়ে দিদিজি এই ঘটনা 68-এর ঘটনা বলছি, 68 সালের কথা। আর 2002-এ উনি যখন আমাকে দেখলেন, অনেকদিন পরে দেখেছে, ছুটে এসে আমাকে নমস্কার করে, দিদি आप हमको पहचानती हैं? कौन है? कौन होने का डाक यंग ছিল, এখন বুড়ো হয়ে গেছে, অনেকদিন দেখিনি। तो बोलते मैं आपका वही वेजिटेबल सेक्रेटरी है। और अपने एत गर्व बोध करे मैं आपका वेजिटेबल सेक्रेटरी। दीदी ये ड्यूटी मैं अभी भी नहीं छोड़ा, मैं अपना बेटा को सौंपा, मेरा बेटा अभी करता है। तो देखिए ये किसी को बोलता है भक्त। भक्त होने से बड़ा काम कर सकते, कुछ भी काम दो काम कर सकते। इसलिए भक्ति भक्त জীবন, ভক্তি হচ্ছে একমাত্র জীবন, মানুষের জীবনে পবিত্র জীবন তৈরি করে দেয় এই ভক্তি। ভক্তি জাগাতে গেলে কীর্তনের দরকার, সাধনার দরকার, জনসেবার দরকার। এটা না হলে কিছুই সম্ভব না, কখনোই পাবে না। ওই যে প্রতীক আছে না আপনাদের সামনে, ওই দেখুন নিচের দিকে আছে, বলছে আগে জ্ঞান অর্জন করো, তারপরে করো কর্ম। জ্ঞান কর্ম, জ্ঞান মাইনাস হয়ে যাবে, কর্ম বেশি হয়ে যাবে, তখন জাগ্রত হবে সূর্য রয়েছে ভক্তি। এবং ওই ভক্তির ফলে যেন ভেতরে স্বস্তি কি হচ্ছে জয়, জয় আপনাদের অনিবার্য হবে। তাকে এই জিনিসটা মনে রেখে আমাদের এগিয়ে চলতে হবে। এই বলে আমি ধন্যবাদ, নমস্কার।